পঞ্চম অধ্যায় খাদ্য, পুষ্টি এবং পরিপাক। আমরা আমাদের জগৎসমূহের মধ্যে যে জীব দেখি সেই জীবকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাণী এবং অন্যটি হচ্ছে উদ্ভিদ। সেই প্রাণী এবং উদ্ভিদকে আলহামদুলিল্লাহ বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন হয়, এবং সেই খাদ্য শুধু মাত্র প্রয়োজনই হয় না, সেই উদ্ভিদ বা প্রাণী সেই খাদ্য থেকে পুষ্টি গ্রহণ করে এবং সেই পুষ্টি গ্রহণের মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা তাদের জীবন ধারণ করে থাকে, অর্থাৎ তাদের দৈহিক বৃদ্ধি বা অন্যান্য যে সমস্ত জৈবিক কার্যাবলী রয়েছে তা সম্পাদনের জন্য যে পর্যাপ্ত পরিমাণে শক্তি দরকার হয় সেটি খাদ্য থেকে তারা আলহামদুলিল্লাহ পরিপাক ক্রিয়ার মাধ্যমে পুষ্টি কর্তৃক বা পুষ্টির মাধ্যমে তারা সংগ্রহ করে। ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টারে খাদ্য, পুষ্টি এবং পরিপাক নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ খাদ্যের বিভিন্ন ক্রাইটেরিয়া, খাদ্য কিভাবে পরিপাক করা হয়, খাদ্য থেকে কিভাবে পুষ্টি সংগ্রহ করা হয়, সে পুষ্টি কি কি কাজে লাগে, সে পুষ্টির অভাব হলে কি কি প্রবলেম ক্রিয়েট হতে পারে, এগুলি নিয়ে ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়ে কথা বলবো। উদ্ভিদের খনিজ পুষ্টি। আমরা এখন পর্যন্ত উদ্ভিদের যে সমস্ত অজৈব উপাদান রয়েছে তার মধ্যে 7টি অজৈব উপাদান আলহামদুলিল্লাহ শনাক্ত করতে পেরেছি। এই সমস্ত অজৈব উপাদানগুলোর মধ্যে মাত্র 16টি অজৈব উপাদান রয়েছে যেগুলো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য জরুরি। এই 16টি উপাদানকে আমরা এসেনশিয়াল এলিমেন্ট বা অত্যাবশ্যকীয় উপাদান বলে থাকি, কেননা এরা ওতপ্রোতভাবে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কার্যাবলী, বংশবৃদ্ধি এগুলির সাথে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সোজা কথায় যদি আমরা বলতে চাই তাহলে এই সমস্ত উপাদান উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে। 16টি উপাদানের মধ্যে দুটি ভাগে এই 16টি উপাদানকে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান, অন্যটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান। আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদানের দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে 10টি উপাদান রয়েছে, 9টি উপাদান রয়েছে। এই 9টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য বেশি বেশি পরিমাণে দরকার হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে এদের প্রয়োজন রয়েছে উদ্ভিদের। এদের ঘাটতি হলে দেখা যায় যে মারাত্মক ধরনের উদ্ভিদের প্রবলেমস ক্রিয়েট হয়ে থাকে। এই ধরনের উপাদানকে আমরা ম্যাক্রো উপাদান বলি। আমরা ইনশাআল্লাহ এখন জানব এই ম্যাক্রো উপাদানগুলো কোনগুলো। নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার। এরপরে চলে আসি ইনশাআল্লাহ মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান। মাইক্রো উপাদান হচ্ছে ম্যাক্রো উপাদানের মতো এতটা জরুরি নয়, কিন্তু একেবারে না হলেও যে চলবে এমনও না। তার মানে ম্যাক্রো উপাদান থেকে গুরুত্ব কম বিশিষ্ট কিন্তু উদ্ভিদের জন্য প্রয়োজনীয়, অর্থাৎ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য অল্প অল্প দরকার হয়, সামান্য পরিমাণে দরকার হয় যে সমস্ত উপাদান তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান বলে থাকি। এদেরকে 7টি ভাগে ভাগ করা হয়, এদের উপাদান সংখ্যা হচ্ছে 7টি। সেগুলো হচ্ছে দস্তা বা জিঙ্ক, ম্যাঙ্গানিজ, লৌহ বা আয়রন, মলিবডেনাম, বোরন, কপার এবং ক্লোরিন। এই সমস্ত পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য জরুরি। এখন আমাদের জানা উচিত যে এই সমস্ত পুষ্টি উপাদান উদ্ভিদ কোথা থেকে গ্রহণ করবে, অর্থাৎ উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎস সম্পর্কে আমাদের জানা জরুরি। আমরা মূলতভাবে কিছু কিছু উপাদান দেখব, যেমন নরমালি ভাবে দেখা যাচ্ছে অক্সিজেন, কার্বন, এই সমস্ত উপাদান উদ্ভিদ তার চারিপাশে বা সারাউন্ডিংসের যে বায়ুমণ্ডল রয়েছে আলহামদুলিল্লাহ সেখান থেকে গ্রহণ করে। মূলত এগুলি দেখা যায় হচ্ছে, যেমন অক্সিজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ,
কার্বন এমন একটি এলিমেন্টস যেটা দেখা যায় কার্বন ডাই অক্সাইড চারিপাশে যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড থাকে তার মধ্যে কিন্তু কার্বন বিদ্যমান। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ কার্বন গ্রহণ করতে পারে। এছাড়া যেমন নাইট্রোজেন রয়েছে, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ফেরাস, মলিবডেনাম, এগুলি কিন্তু লবণ। এগুলো উদ্ভিদ মূলত শিকড়ের মাধ্যমে মাটি থেকে গ্রহণ করে। যেহেতু শিকড়ের মাধ্যমে মাটি থেকে গ্রহণ করে এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে মাটি থেকে যখন তারা শিকড়ের মাধ্যমে গ্রহণ করে তাহলে তখন কিন্তু মানে ডাইরেক্টলি ভাবে লবণ হিসেবে তারা গ্রহণ করতে পারে না। উদ্ভিদের এটা হচ্ছে সীমাবদ্ধতা। তখন উদ্ভিদ করে কি, এটা আয়ন হিসেবে গ্রহণ করে। এই আয়নটা কিভাবে হয়, যে আমরা যখন উদ্ভিদের গোড়ায় পানি দেই বা উদ্ভিদে শিকড়ে বা মাটিতে যে পানি থাকে, এই মাটির সাথে মাটির পানির সাথে মাটিতে উপস্থিত যে খনিজ লবণগুলো তারা দ্রবীভূত হয় এবং দ্রবীভূত হওয়ার ফলে আয়নাইজড হয়, অর্থাৎ পানিতে আয়নিত অবস্থায় থাকে। এবং সেই আয়নটাই কিন্তু উদ্ভিদের যে চাপ, বিভিন্ন ধরনের যে অভিস্রবণিক চাপ রয়েছে, সেই চাপের কারণে আলহামদুলিল্লাহ ইয়ের মাধ্যমে শিকড়ের মাধ্যমে আস্তে আস্তে এই খনিজ লবণগুলো প্রয়োজনীয় জায়গায় আলহামদুলিল্লাহ চলে যায়। উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা এবং পুষ্টি উপাদানের গুরুত্ব নিয়ে আমরা এখন ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা প্রথমে ধরে নেই নাইট্রোজেন, অর্থাৎ পুষ্টি উপাদানের অন্যতম উপাদান হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের যদি অভাব হয় তাহলে দেখা যায় ক্লোরোফিল সৃষ্টিতে প্রবলেম হয়, অর্থাৎ ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে। আর আমরা মূলত জানি ক্লোরোফিল সৃষ্টিতে যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু সালোকসংশ্লেষণের সমস্যা হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে ম্যাগনেসিয়ামও কিন্তু ক্লোরোফিলের একটি অণুর একটি উপাদান। সুতরাং ম্যাগনেসিয়ামের ঘাটতি হলেও ক্লোরোফিলের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হয়। সুতরাং নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামের অভাব যদি হয় তাহলে আমরা মূলত বলতে পারি ক্লোরোফিলে প্রবলেমসের কারণে তারা সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটে, অর্থাৎ খাদ্য উৎপাদনে প্রবলেম ক্রিয়েট করে। এরপর রয়েছে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের ভূমিকাটি হচ্ছে এটি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মূলত উদ্ভিদের যে দৈহিক বৃদ্ধি এবং এই দৈহিক বৃদ্ধির জন্য কিন্তু কোষ বিভাজন জরুরি। তো এই কোষ বিভাজনের ক্ষেত্রেও পটাশিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এখন মূলত আমরা একটা জিনিস বলতে পারি যে পটাশিয়ামের যদি অভাব হয় তাহলে দেখা যায় পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হতে ব্যাঘাত ঘটবে। এর কারণে দেখা যাবে যে রেসপিরেশন বা শ্বসন যে সংগঠিত হয় সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। তারপর রয়েছে হচ্ছে ফসফরাস। এগুলো মূলত দেখা যায় উদ্ভিদের ফুল ফল এগুলি উৎপাদন, তারপর কাণ্ড বৃদ্ধি পাওয়া, এতে বাধা প্রদান করে। মূল বর্ধনের জন্য আমরা মূলত জানি ফসফরাস জরুরি। এছাড়াও ফসফরাস জীবকোষের মধ্যে ডিএনএ অর্থাৎ ডি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, এটিপি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট এগুলোর গাঠনিক উপাদান। অর্থাৎ ফসফরাসের যদি ঘাটতি হয় এই সমস্ত উপাদানেও ঘাটতি হবে জীবকোষের মধ্যে। এই সমস্ত উপাদানের মূলত ঘাটতি হলে কিন্তু আমরা দেখা যায় যে উদ্ভিদের বিভিন্ন সিমটম অর্থাৎ লক্ষণ আমাদের চোখে পড়ে। আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ একটু পরেই কথা বলবো যে পুষ্টির অভাবজনিত কি কি রোগ হতে পারে উদ্ভিদের। তো প্রবলেমস যদি ক্রিয়েট হয় তো দেখা যায় যে নাইট্রোজেন সংগঠিত বা নাইট্রোজেন সম্বলিত সার, পটাশিয়াম সম্বলিত সার, তারপর হচ্ছে এবং ফসফরাস সম্বলিত সার, যেমন নাইট্রোজেন সম্বলিত সার হচ্ছে ইউরিয়া, পটাশিয়াম হচ্ছে মিউরেট অফ পটাশ, ফসফরাস সংগঠিত সার হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। এই সমস্ত সার কিন্তু আমরা দেখি কৃষককে মাটিতে দিতে এবং এই সমস্ত সারের মাধ্যমে আলহামদুলিল্লাহ মাটিতে যদি এই উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে এগুলি আলহামদুলিল্লাহ সার প্রডিউসের মাধ্যমে সেগুলির ঘাটতি পূরণ করা যায়। এরপর আমরা চলে আসি হচ্ছে ম্যাঙ্গানিজ নিয়ে। ম্যাঙ্গানিজ নিয়ে যদি আমাদের কথা বলতে হয় তাহলে আমাদের ক্লোরোপ্লাস্ট
এর গঠন এবং সংরক্ষণ নিয়ে কিছুটা কথা বলা জরুরি, কারণ ক্লোরোপ্লাস্ট কিন্তু হচ্ছে ক্লোরোফিল এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যদি না থাকে তাহলে, বা ক্লোরোপ্লাস্টে যদি প্রবলেম হয় তাহলে ক্লোরোফিলে প্রবলেম হবে, আর ক্লোরোফিলে প্রবলেম হলে সালোক সংশ্লেষণের সমস্যা হবে। এটা হচ্ছে আমাদের সেই ম্যাঙ্গানিজ Mn। আর যেহেতু আমরা বলে এসেছি ম্যাঙ্গানিজের ঘাটতি বা ম্যাঙ্গানিজের সমস্যা হলে আমাদের ক্লোরোপ্লাস্টের গঠনে, সংরক্ষণে মারাত্মক একটি ইফেক্ট পড়বে। এর কারণে দেখা যাবে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাহত হবে এবং সালোক সংশ্লেষণ কিন্তু সঠিকভাবে সংগঠিত হবে না। এছাড়াও কপার একটি উপাদান রয়েছে যেটি খনিজ লবণ, এবং এই খনিজ লবণের অভাব হলে দেখা যায় যে শ্বসন প্রক্রিয়াটি ঠিকমতো সংগঠিত হয় না, এবং নরমালি ভাবে কিছু উদ্ভিদ রয়েছে যেমন টমেটো, আবার দেখা যাচ্ছে সূর্যমুখী, এই সমস্ত উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার হচ্ছে জরুরি। এছাড়াও শ্বসনের ক্ষেত্রে কপারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি কপারের ঘাটতি হয় তাহলে দেখা যায় শ্বসনেও মারাত্মক প্রবলেম ঘটে থাকে। এছাড়াও রয়েছে হচ্ছে বোরন। বোরনের ক্ষেত্রে আমরা দেখা যায় বোরন চিনি পরিবহনের ক্ষেত্রে, অর্থাৎ গ্লুকোজ সম্বলিত যে অংশগুলো চিনিকে ট্রান্সমিট করার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখে থাকে। আর এছাড়াও দেখা যায় যে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের জন্য, অর্থাৎ যে সমস্ত অঞ্চল বৃদ্ধি পায় যেমন কাণ্ড, তারপর অনেক সময় দেখা যায় মূলও কিন্তু নিচের দিকে বাড়ে, বা কাণ্ডের ক্ষেত্রেই মূলত বেশি হয়ে থাকে, এই বর্ধনশীল অঙ্গের দিকে বা বর্ধনশীল অঞ্চলের দিকে বর্ধনশীলটা যাতে, অর্থাৎ বর্ধনটা যাতে ভালো মতো সংগঠিত হয় তার জন্য বোরন জরুরি। এছাড়াও রয়েছে হচ্ছে দস্তা, যেটাকে আমরা জিঙ্ক বলে থাকি। এটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণের জন্য দস্তা ভালো কাজ করে থাকে। আর এছাড়া দেখা যায় অণুজীব, অর্থাৎ মাটিতে যে ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়ার কারণে দেখা যায় মাটির মধ্যে নাইট্রোজেন সংবর্ধিত হয়, এবং এই নাইট্রোজেন সংবোধনের ক্ষেত্রে এই সমস্ত ব্যাকটেরিয়া আলহামদুলিল্লাহ ভূমিকা পালন করে। শুধুমাত্র ব্যাকটেরিয়া হলেই যে হয় তা না, ব্যাকটেরিয়া ছাড়াও মলিবডেনাম নামক যে উপাদান রয়েছে, এই মলিবডেনাম নামক উপাদানও নাইট্রোজেন সংবর্ধনের জন্য বা সংবন্ধনের জন্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া আরো কিছু স্পেসিফাইড উদ্ভিদ রয়েছে, যেমন সুগার বিট এর মূল এবং কাণ্ড, এগুলি যদি নরমালি ভাবে আমরা এদের বৃদ্ধি লক্ষ্য করতে চাই, বা এদের বৃদ্ধিতে যদি কোনো খনিজ লবণ বা এর ইফেক্ট দেখতে চাই, তাহলে সেটি হচ্ছে ক্লোরিন। অর্থাৎ ক্লোরিনের এই সুগার বিট নামক উদ্ভিদের মূল এবং কাণ্ড এদের বর্ধনশীল হওয়ার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য ভূমিকা রয়েছে। পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ আমরা এখন ইনশাআল্লাহ উদ্ভিদের বিভিন্ন উপাদানের ঘাটতির কারণে বা অভাবের কারণে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় সেগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। এই উপাদানগুলোর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, সালফার, ফেরাস অর্থাৎ আয়রন এগুলি রয়েছে। আমরা একটি একটি করে তাদের অভাবের কারণে উদ্ভিদের কি ধরনের সমস্যা হয় তা পর্যবেক্ষণ করবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়। যেমন আমরা নরমালি ভাবে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই যে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তার মানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে পাতার মধ্যে সবুজ যে বর্ণ তার ঘাটতি হচ্ছে। আমরা যদি পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে পাতার মধ্যে ক্লোরোফিলের ঘাটতি হচ্ছে। তাহলে বোঝা যায় যে নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত ঘটে, এর ফলে পাতা হলুদ হয়ে যায়। এই রোগকে ক্লোরোসিস বলা হয়ে থাকে। এরপর ফসফরাস।
ফসফরাসের অভাবজনিত লক্ষণের মধ্যে দেখা যায় যে পাতা বেগুনি রং ধারণ করে। যেমন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব পাতা এই অঞ্চলগুলি, আমরা চিত্র যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই যে পাতার বেগুনি রং হয়ে গেছে, অর্থাৎ সবুজ বর্ণ থেকে সেটা বেগুনি রং ধারণ করে। অনেক সময় দেখা যায় যে পাতায় অনেক মৃত অঞ্চলের সৃষ্টি হয় এবং মূলত দেখা যায় যে এই সমস্ত বেগুনি বর্ণ ধারণের কারণে পাতা তার নিজের খাদ্য নিজে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করতে পারে না। এটার কারণে দেখা যায় যে অনেক সময় পাতা মরে যায়। এছাড়াও ফসফরাসের কিছু প্রবলেমের মধ্যে আরেকটি প্রবলেম হচ্ছে যে উদ্ভিদের যে স্বাভাবিক যে বৃদ্ধি, অর্থাৎ তার দৈহিক বৃদ্ধি, অর্থাৎ দীর্ঘাকার লম্বালম্বিভাবে বৃদ্ধি, সেই বৃদ্ধিটি ব্যাহত হয়, অর্থাৎ উদ্ভিদ খাটো হয়ে যায়। পটাশিয়াম, পটাশিয়ামের অভাবে দেখা যায় অনেক সময় গাছের শীর্ষ অর্থাৎ গাছের একদম মাথা এবং কিনারা এগুলি হলুদ হয়ে থাকে। যেমন আমরা যদি চিত্রে লক্ষ্য করি এই যে অঞ্চলটা হলুদ হয়ে গেছে। এবং এছাড়াও দেখা যায় যে পাতায় অনেক মৃত অঞ্চল, এই যে নর্মালি ভাবে আমরা এই পাতাটার দিকে যদি লক্ষ্য করি দেখব এই যে পাতার মৃত অঞ্চল ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, এই ধরনের মৃত অঞ্চলের সৃষ্টি হয়। এর শীর্ষ আস্তে আস্তে মারা যায়। কোনো ফুল মুকুল যদি ধরে পটাশিয়ামের অভাব হলে এগুলিও আস্তে আস্তে মারা যায়। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণের মধ্যে একটি লক্ষণ হচ্ছে যে এই সমস্ত গাছে ক্লোরোসিস হয়, অর্থাৎ ক্লোরোফিলের অভাবে পাতাগুলো হলুদ হয়ে যায়। আমরা যদি খেয়াল করি আমাদের এই গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। এছাড়াও এর কাণ্ড শুকিয়ে যায় এবং গাছগুলো নেতিয়ে পড়ে যায়, অর্থাৎ লুটিয়ে পড়ে যায়, অর্থাৎ এক ধরনের গাছগুলি মোটামুটি দুর্বল হয়ে যায় এবং আস্তে আস্তে মৃত্যুর কোলের দিকে ঢেলে পড়ে, এমন একটি অবস্থা। যেমন আমরা যদি কাণ্ডের দিকে দেখি খেয়াল করি তাহলে দেখব যে এই যে কাণ্ডটি কিন্তু শুকিয়ে গেল একদম, এটা কিন্তু সজীব কাণ্ড না। কাণ্ডের যদি আমরা কালারটা দেখি অনেকটা ব্ল্যাক হয়ে গেল এবং এর পাতাগুলিও কিন্তু একদম নিচের দিকে ঝুঁকে পড়েছে, অর্থাৎ নরমালি ভাবে যদি আমরা বলতে চাই তাহলে নেতিয়ে পড়েছে। এটা হচ্ছে মূলত ক্যালসিয়ামের অভাবে ঘটে থাকে। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের অভাবে দেখা যায় সালোক সংশ্লেষণ ঠিক মতো সংগঠিত হয় না, অর্থাৎ সালোক সংশ্লেষণের হার কমে যায়। তার মূল কারণ হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাব হলে ক্লোরোসিস হয়, অর্থাৎ আস্তে আস্তে দেখা যায় ক্লোরোফিল সঠিক মতো সংশ্লেষিত হতে পারে না। এর কারণে দেখা যায় যে গাছের শিরার মধ্যবর্তী অঞ্চলগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই যে শিরাগুলি রয়েছে, এই শিরা এর চারিপাশে যে এরিয়াগুলি যদি খেয়াল করি এগুলি কিন্তু সবুজ নাই। তার মানে কি বোঝাই যাচ্ছে যে এখানে ক্লোরোফিলের উপস্থিতি পরিমাণ কমে যাচ্ছে এবং এর কারণে দেখা যায় সবুজ রংগুলি হালকা হয়ে যায়। এর কারণে পাতার মধ্যবর্তী অঞ্চলগুলিতে ক্লোরোসিস হয় আর ফলশ্রুতিতে ম্যাগনেসিয়ামের অভাব হলে সালোক সংশ্লেষণের হার বা রেটিং খুবই কমে যায়। লৌহ বা ফেরাস, লৌহ বা ফেরাসের অভাবজনিত ইফেক্ট ছোট ছোট পাতা অর্থাৎ কচি পাতার উপর বেশি পড়ে। এর কারণে দেখা যায় যে কচি পাতাগুলো কালার আস্তে আস্তে সবুজ থেকে হলুদের দিকে চলে যেতে থাকে এবং মোটামুটি ভাবে আমরা ধরে নিতে পারি এই কচি পাতাগুলোরও ক্লোরোসিস হয়, অর্থাৎ ক্লোরোফিলের সংশ্লেষণ কমে যায়, ক্লোরোফিলের অভাবে পাতা হলুদ হয়ে যায়। এক সময় দেখা যায় যে এই হলুদ হতে হতে কচি পাতাগুলো তার নিজস্ব যে কালার সবুজ কালার রয়েছে সেটা হারিয়ে ফেলে এবং কাণ্ড যেটা রয়েছে অর্থাৎ এই কাণ্ডগুলো মূলত আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। দুর্বল মিন্স হচ্ছে সে আস্তে আস্তে নেতিয়ে পড়ে এবং তার বর্ধনশীল যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে তাদের স্বাভাবিক বৃদ্ধিগুলি ব্যাহত ঘটে, অর্থাৎ স্বাভাবিকভাবে তারা আর বাড়ে না। সালফার, সালফারের অভাবজনিত লক্ষণ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে পাতাটা হালকা সবুজ হয়ে যায়, অর্থাৎ একদম হলুদও হয় না আর একেবারে ভালো সবুজও থাকে না,
পাতার কালার আস্তে আস্তে সবুজ ভাবটা কমতে থাকে, অর্থাৎ হালকা সবুজ হতে শুরু করে। এবং কিছু কিছু পাতায় দেখা যায় যে লাল দাগ থাকে, বেগুনি দাগ থাকে। আর এই সমস্ত সালফারের অভাব হলে এই যে ক্লোরোসিস মানে হচ্ছে ক্লোরোফিলের সংশ্লেষণে ব্যাঘাত ঘটা, ক্লোরোফিল উৎপাদন ব্যাঘাত ঘটা, পাতা তার সবুজ কালার থেকে কালারলেস হওয়া, এটা হচ্ছে মূলত ক্লোরোসিস আমরা বলে থাকি। তো সালফারের অভাব হলে দেখা যায় যে ক্লোরোসিস হয়, কিন্তু বয়োবৃদ্ধ পাতা অর্থাৎ যে সমস্ত পাতার বয়স বেশি সেখানে কিন্তু সালফারের অভাবে ক্লোরোসিসের পরিমাণ কম, কচি পাতা বেশি ইফেক্টেড হয়, এটা একটু আমাদের খেয়াল রাখা জরুরি। এবং দেখা যায় অনেক সময় যে কাণ্ড যে অঞ্চলগুলি রয়েছে, কাণ্ডের শীর্ষ অর্থাৎ যে কাণ্ডর বর্ধনশীল যে এরিয়াটি রয়েছে সেটা মারা যায়। সালফারের অভাবের ক্ষেত্রে আরেকটি সমস্যা হচ্ছে এর কাণ্ডগুলো ছোট হয়ে আসে এবং এদের মাঝে মধ্যে মাঝে পর্ব অর্থাৎ মাঝে মাঝে খণ্ড খণ্ড অংশ অর্থাৎ মধ্য পর্বের গুলো যে দেখা যায় সেগুলো ছোট হয়ে যায়। আমি বলতে চাচ্ছি হচ্ছে বৃহৎ কাণ্ডগুলি না, মধ্যবর্তী অংশে যে কাণ্ডগুলি থাকে অর্থাৎ মধ্য পর্ব যাদেরকে বলা হয় এরা ছোট হয়ে আসে। মূলত দেখা যায় সালফারের অভাবের কারণে তাদের যে বর্ধনশীল অঙ্গগুলো সেগুলো ছোট হয়ে আসে। বোরনের অভাবের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বর্ধনশীল যে সমস্ত অঙ্গাণু রয়েছে যেমন পাতা, কাণ্ড, এই সমস্ত বিকৃত হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কচি পাতা বৃদ্ধি কমে যাচ্ছে, নরমাল যে সমস্ত পাতাগুলি রয়েছে তাদের নরমাল যে আকৃতি রয়েছে সেখান থেকে বিকৃতি সাধন ঘটতেছে, কাণ্ডগুলো খসখস শুষ্কতা ভাব চলে আসতেছে, পানির পরিমাণ কমে যাচ্ছে, তারপর ফুলের জন্ম অর্থাৎ নরমালি ভাবে যে মুকুল সৃষ্টি হয় সেই মুকুলগুলি ঠিক মতো হচ্ছে না। এবং মূলত এদের বেড়ে ওঠার যে সমস্ত অঙ্গাণুগুলি আছে সে সমস্ত অঙ্গাণু অগ্রভাগগুলি অর্থাৎ যেখান থেকে বাড়ে সেই অঞ্চলগুলি মরে যায়। মূল কথায় যদি আমরা বলতে চাই তাহলে আমরা চিত্রের দিকে লক্ষ্য করলে বুঝবো যে এই যে একটি পাতা, এই পাতার এই সাইডটা কিন্তু দেখা যাচ্ছে খেয়ে ফেলেছে, মানে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে, এবং মূল যে পাতা সেই পাতার কিন্তু কালারটি নেই। যেমন এখানে আমরা নরমালি ভাবে কিছু বেগুনি কালার দেখতে পাচ্ছি, এখানে অনেকটা হলুদ কালারের মতো দেখতে পাচ্ছি। অর্থাৎ পাতার দিকে যদি খেয়াল করি তাহলে স্বাভাবিক যে পাতাটা থাকার কথা সেই পাতাটার পুরোপুরি অংশটা বিকৃত হয়ে যাচ্ছে এবং তাদের বৃদ্ধি পাওয়া যে সমস্ত অঙ্গাণুগুলি রয়েছে তারাও মরে যাচ্ছে। বোরনের অভাবে এই ধরনের প্রবলেমসগুলি হয়ে থাকে।